আমরা কতদিন 15 নম্বর কলাম আর 16 নম্বর কলাম এই দুটো কলামের অর্থাৎ 5 এর এ আর 16 নম্বর কলাম মানে 6 এর এ এদের নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার এদের অক্সাইড, এদের নাইট্রোজেনের অক্সাইড, ফসফরাসের অক্সাইড, সালফারের অক্সাইড দেখিয়েছিলাম। হ্যাঁ ঐন্দ্রিলা, আমি বলেছি যে 17 জন আছো, 17 জনের জন্য লাইভে থাকো, বেরিও না, কারণ অল্প পড়া কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কথাগুলো বুঝতে হবে, বিষয়বস্তু অনুধাবন করতে হবে। গতদিন যেটা দেখিয়েছিলাম নাইট্রোজেনের যৌগ NH3, মৌলিক অণু N2, N2O, NO, N2O4, N2O5, 3 নেগেটিভ জারণ অবস্থা, এখানে 0, 1 পজিটিভ, 2 পজিটিভ, 4 পজিটিভ, 5 পজিটিভ। নাইট্রোজেনের একটা বাদ গেল তো, N2O3, N2O4, N2O5, নাইট্রোজেনের সর্বনিম্ন ঋণাত্মক জারণ সংখ্যা হলো 3 নেগেটিভ আর নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা হলো 5 পজিটিভ। গতদিন বলেছিলাম কোন মৌল যদি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে তাহলে তার সর্বোচ্চ ধনাত্মক জারণ সংখ্যার যৌগটি অল টাইম জারক হবে, তার মানে এ কিন্তু সব সময় জারক। আর এটা সব সময় বিজারক। কারণ এই যৌগটিতে নাইট্রোজেন 3টি ইলেকট্রন গ্রহণ অবস্থায় আছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের গঠন অবস্থায় আছে, আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। এখান থেকে সে ত্যাগ করে 0 হতে পারে, ত্যাগ করে পজিটিভ জারণ সংখ্যা ত্যাগ করতে পারে। আর N2O5 এ নাইট্রোজেন 5 পজিটিভ, অর্থাৎ এই 5 পজিটিভ যে জারণ সংখ্যা এর থেকে সর্বোচ্চ জারণ সংখ্যা সে কিন্তু আর প্রদর্শন করতে পারবে না। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে 5টি ইলেকট্রন, 5টি ত্যাগ অবস্থায় আছে, তাহলে গ্রহণ করে 4 পজিটিভ, একটি গ্রহণ করে 4 পজিটিভ, দুটি গ্রহণ করে 3 পজিটিভ, তিনটি গ্রহণ করে 2 পজিটিভ, চারটি গ্রহণ করে 1 পজিটিভ, সর্বোপরি 5টি গ্রহণ করে সে নাইট্রোজেনে পরিণত হতে পারবে। সুতরাং এ অল টাইম জারক। আরো দেখিয়েছিলাম ফসফরাসের PH3, P4, P2O3, P2O4, P2O5, 5 পজিটিভ, 4 পজিটিভ, 3 পজিটিভ, এখানে 0, এখানে 3 নেগেটিভ। কারণ হাইড্রোজেন 3 পজিটিভ, ফসফরাস 3 নেগেটিভ। এখানেও কিন্তু এ জারক, সরি এ বিজারক,
আর এ হবে কি জারক, সর্বোচ্চ জারণ সংখ্যার। সালফারের অক্সাইড দেখিয়েছিলাম, সালফারের হাইড্রাইড এই পাশে দেখায়, সালফারের H2S মৌলিক সালফার SO2 SO3 6 পজিটিভ 4 পজিটিভ 0 S8 2 নেগেটিভ। তাহলে এটা কিন্তু অল টাইম বিজারক। আর এটা অল টাইম কি জারক। তাহলে এই যে নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার তাদের অক্সাইড দেখালাম। নাইট্রোজেনের অক্সাইড 5টা, ফসফরাসের অক্সাইড 3টা, সালফারের অক্সাইড 2টা। হাইড্রাইড, সালফারের হাইড্রাইড হাইড্রোজেন সালফাইড, ফসফরাসের হাইড্রাইড ফসফিন, নাইট্রোজেনের হাইড্রাইড অ্যামোনিয়া। এরা কিন্তু সর্বনিম্ন ঋণাত্মক জারণ অবস্থা। যেহেতু হাইড্রোজেন পজিটিভ ফসফরাস নেগেটিভ, এখানে হাইড্রোজেন পজিটিভ সালফার নেগেটিভ। এটা ইলেকট্রন, দুটি ইলেকট্রন গ্রহণ অবস্থায় আছে, এ কিন্তু আর গ্রহণ করতে পারবে না, ত্যাগ করবে, তাহলে বিজারক। সর্বোচ্চ জারণ সংখ্যার সালফারের যৌগ, সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা 6 পজিটিভ, অল টাইম জারক। তাহলে আমরা এই যে জ্ঞানটা অর্জন করলাম, এটা কিন্তু বইতে বলা নেই কোথাও। কোন মৌল যদি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে তাহলে তার সর্বনিম্ন ঋণাত্মক জারণ সংখ্যার যৌগ বিজারক হবে, আর সর্বোচ্চ ধনাত্মক জারণ সংখ্যার যৌগগুলি জারক হবে। তাহলে এই যে মাঝে যারা আছে সালফার ডাইঅক্সাইড, এই ইলেকট্রন ত্যাগ করে 6 পজিটিভ হতে পারে, আবার গ্রহণ করে সালফারে ফিরে আসতে পারে। এই মাঝে যারা আছে এরা জারকও হবে বিজারকও হবে। এই যে N2O4 মানে NO2, N2O4 মানে কিন্তু NO2, 2 অণু NO2, এ জারকও হবে বিজারকও হবে। ইলেকট্রন ত্যাগ করে 5 পজিটিভ হবে, ইলেকট্রন গ্রহণ করে বামে আসতে পারে, নাইট্রোজেন হতে পারে, NO হতে পারে। তাহলে এই বেসিক নিয়মটি কিন্তু মনে রাখতে হবে যে অধাতব মৌল যে অক্সাইড গঠন করে, সে অক্সাইডে তার জারণ সংখ্যাগুলো সব প্রদর্শিত হয়। নাইট্রোজেনের এই যে নিম্ন জারণ অবস্থার দুটো অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আর নাইট্রিক অক্সাইড। নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, যেটাকে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডও বলি, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। আমরা জানি অধাতুর সকল অক্সাইড অম্লধর্মী। তাহলে এই যে নাইট্রোজেনের দেখো 5টি অক্সাইড, ফসফরাসের 3টি অক্সাইড, সালফারের 2টি অক্সাইড, সকল অধাতুর অক্সাইড অম্লধর্মী। তার মধ্যে 4টি অক্সাইড আছে পৃথিবীতে প্রশম। কারা? এর আগেও বলেছি, অধাতুর নিম্ন জারণ অবস্থার 4টি অক্সাইড, যার মধ্যে এই যে এই দুটো প্রশম অক্সাইড, আর বাকি এই 3টের কিন্তু অম্লধর্ম আছে। ফসফরাসের সব অক্সাইড অম্লধর্মী, সালফারের 2টো অক্সাইডই অম্লধর্মী। 4টি প্রশম অক্সাইড, তার 2টি হলো নাইট্রোজেনের 1 পজিটিভ আর 2 পজিটিভ জারণ সংখ্যার নাইট্রোজেনের 2টো অক্সাইড। কার্বনের কার্বন মনো অক্সাইড, যেখানে কার্বন 2 পজিটিভ, ওটা কি প্রশম অক্সাইড। আর হাইড্রোজেনের একটা অক্সাইড আছে পানি, সেটা হলো প্রশম অক্সাইড। 4টে প্রশম অক্সাইড কি কি? নাইট্রাস, নাইট্রিক, কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন মনোঅক্সাইড। হাইড্রোজেনের আর একটা অক্সাইড আছে
হাইড্রোজেন পার অক্সাইড, সেটা কিন্তু অম্লধর্মী। তাহলে অধাতুর যত অক্সাইড আছে সব কিন্তু অম্লধর্মী। তাহলে আমি 1 2 3 4 5 6 7 8 এই দুই গ্রুপে 8টা অক্সাইড যা অম্লধর্ম প্রদর্শন করে, এর ব্যাখ্যা একই রকম। তো আমি একটার ব্যাখ্যা দেব, বাকিগুলো একই রকম তুমি কিন্তু লিখবে এবং পড়বে। এর আগে 3.3 তে ব্যাখ্যা করেছিলাম কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইডও কিছু ছিল, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, লেডের অক্সাইড উভধর্মী অক্সাইড, টিনের অক্সাইড উভধর্মী অক্সাইড। তাহলে এখন এই যে 8টা অক্সাইডের ব্যাখ্যা আমি 8 বার দেব না, একবারেই দেখাই, একটা দেখাই। SO3 একটি অম্ল, কারণ উহা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। কোন লবণ? যে অ্যাসিড উৎপন্ন করে পানির সাথে বিক্রিয়া করে ওই অ্যাসিডের লবণ। তাহলে সালফার ডাইঅক্সাইড একটি অম্ল, তার ব্যাখ্যা হয়ে গেল। কিন্তু সালফার ডাইঅক্সাইড একটি অম্ল, তার ব্যাখ্যা হলো প্রত্যেকটি অধাতুর অক্সাইড অম্লধর্মী, তার ব্যাখ্যা কিন্তু সেম। যে অক্সাইডই দিক না কেন পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে NO2 একটি অম্ল, একই ব্যাখ্যা। SO2 একটি অম্ল, একই ব্যাখ্যা। P2O5 একটি অম্ল, P2O4 একটি অম্ল, P2O3 একটি অম্ল, সব ব্যাখ্যা কিন্তু একই রকম। এইবার আসো অ্যামোনিয়া একটি বিজারক, H2SO কিন্তু বিজারক, এর ব্যাখ্যা কি? অ্যামোনিয়া একটি বিজারক, যত বিজারক আছে তার ব্যাখ্যা। বিজারক জারকের সাথে বিক্রিয়া করে নিজে জারিত হয়। অম্ল যেমন ক্ষারকের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়, তেমনি বিজারক জারকের সাথে বিক্রিয়া করে নিজে জারিত হয়। দেখো অ্যামোনিয়া একটি বিজারক, NH3 একটি বিজারক, যে জারক ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এই যে এখানে 3 নেগেটিভ নাইট্রোজেনে পরিণত হয়, এখানে 0 আর উৎপন্ন করে 6HCl। খেয়াল করো একটু, এ হলো বিজারক। বিজারক জারিত হয়ে দেখো জারিত হয়ে অ্যামোনিয়া একটি বিজারক, তার প্রমাণ দেখো 3 নেগেটিভ এখন 0, তাহলে 3টে ইলেকট্রন ত্যাগ করেছে কিন্তু একটা নাইট্রোজেন গ্রহণ করেছে এই ক্লোরিন। যেখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0, এখানে ক্লোরিন কিন্তু 1 নেগেটিভ, তাহলে এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে জারক। তাহলে যে কোনো বিজারকের ব্যাখ্যা দিবা কার সাথে বিক্রিয়া দেখিয়ে? জারকের সাথে। তাহলে অ্যামোনিয়া একটি বিজারক, জারক ক্লোরিনের সাথে বিক্রিয়া করে নিজে নাইট্রোজেনে পরিণত হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে তাহলে একটা ব্যাখ্যা হলো। এবার আসো H2S একটি বিজারক, তার ব্যাখ্যা দিই। সেম রিঅ্যাকশন, H2S একটি বিজারক, জারক ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সালফারে পরিণত হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, তাহলে বিজারক। এই যে বিজারক জারিত হয়ে সালফারে পরিণত হয়েছে, এইখানে 2 নেগেটিভ, এখানে কিন্তু 0, তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করেছে তারা বিজারক, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক।
তাহলে একই ব্যাখ্যা কিন্তু দেখো আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে দিলাম, H2S এর ক্ষেত্রে দিলাম। এবার আসো জারকের ব্যাখ্যা, ঠিক এর উল্টো। যদি প্রশ্ন আসে যে SO2 একটি জারক, কারণ জারক ইলেকট্রন গ্রহণ করে সালফার হতে পারে। দেখো SO2 জারক, তাহলে একটু আগে দেখে আসলাম H2S বিজারক, ওর সাথে বিক্রিয়া দেখাই। এখানে কিন্তু 4 পজিটিভ আর এখানে 2 নেগেটিভ, 2 নেগেটিভ। তাহলে এ যে জারক, জারক মানে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সালফার হয়ে যাবে, তাহলে এর 2 অণু লাগবে। এই যে 2 দুখানি 4টা ইলেকট্রন সে ত্যাগ করবে, গ্রহণ করবে এই সালফার, তাহলে 3 অণু সালফার আর প্লাস 2 অণু পানি। এই জারক এই যে বিজারিত হয়ে তাহলে SO2 একটি জারক, বিজারক H2S এর সাথে বিক্রিয়া করে নিজে বিজারিত হয়ে সালফারে পরিণত হয়। রোহান এখন কয়টা বাজে? সকালে ঘুম ভাঙে না, ঠান্ডা 7টায়, এখন 8টা বাজে, ঘরের মধ্যে এখনো কি ঠান্ডা? তোমার লাইভ আসার কথা 8টায়, তুমি এখন এসছো। তাহলে SO2 একটি জারক, SO2 একটি জারক যা বিজারক H2S এর সাথে বিক্রিয়া করে নিজে বিজারিত হয়ে সালফারে পরিণত হয়। আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম সর্বোচ্চ জারণ সংখ্যার পজিটিভ জারণ সংখ্যা যৌগটি জারক হয়, সর্বনিম্ন ঋণাত্মক জারণ সংখ্যার যৌগটি বিজারক হয়। তাহলে যে মাঝে যারা আছে, অর্থাৎ এই যে S6 পজিটিভ জারক আর S2 নেগেটিভ বিজারক, এই যে SF4 পজিটিভ সালফার ডাইঅক্সাইড, তাহলে জারক হবে বিজারক হবে। তাহলে এই যে জারকের উদাহরণ দিলাম, যদি প্রশ্ন আসে SO2 সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয় হিসেবে আচরণ করে, ব্যাখ্যা করো। তাহলে এটা জারকের ব্যাখ্যা দিলাম, তার মানে জারণ ধর্ম আছে সালফার ডাইঅক্সাইডের, সে বিজারণ ধর্ম প্রদর্শন করবে, অর্থাৎ সে বিজারকও হতে পারে। দেখো গ্রহণ করবে, এবারে এখানে গ্রহণ করলো ইলেকট্রন, গ্রহণ করলে যে শূন্য হলো, আর এবার ইলেকট্রন ত্যাগ করবে। তো জারক ক্লোরিন দ্রবণের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। এখানে কিন্তু 6 পজিটিভ সাথে প্লাস HCl, তাহলে এখানে কিন্তু সে বিজারক। আর এই যে জারক হলো ক্লোরিন পানি, ক্লোরিন পানি হলো জারক, সালফার ডাইঅক্সাইড বিজারক, বিজারক জারিত হয়ে SO2 একটি বিজারক, জারক ক্লোরিন দ্রবণের সাথে বিক্রিয়া করে নিজে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। সালফার এখানে 4 পজিটিভ, এখানে 6 পজিটিভ, তাহলে ইলেকট্রন ত্যাগ করেছে, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক। তাহলে সালফার ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয় হিসেবে আচরণ করে। সেম কোশ্চেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড জারক ও বিজারক উভয় হিসেবে আচরণ করে, ব্যাখ্যা করো। জারক ও বিজারক উভয় হিসেবে আচরণ করে, ব্যাখ্যা করো। তাহলে আমি তোমাদের দুটো টপিক কিন্তু আলোচনা করলাম, অম্ল ধর্মের ব্যাখ্যা আর জারণ আর বিজারণ ধর্মের ব্যাখ্যা।
বুঝেছো? একটু কমেন্টস করে জানাও যে বুঝেছো কিনা। এই যে অম্ল ধর্মের ব্যাখ্যা দেখালাম, আর যে কোনো একটি বিজারক তার ব্যাখ্যা দেখালাম, দুটো যৌগের SO2 বিজারক, আবার H2S বিজারক দেখালাম, এমনই একটি বিজারক দেখালাম। যারা লাইভে আসো একটু জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ। হাবিবা রহমান, থ্যাংক ইউ। সাইফ আহমেদ, থ্যাংক ইউ। হ্যাঁ, মনে হচ্ছে বুঝেছো, কিন্তু খেয়াল করো একটু, লিখতে হবে, না লিখলে কিন্তু পারবে না। আমি শুধু SO3 দেখিয়েছি, তোমার লিখে প্র্যাকটিস করতে হবে। P2O4, P2O5 এরা অম্লধর্মী। এইবার আসো, আমরা এসএসসিতে পড়েছি বিরঞ্জক, আমরা এসএসসিতে পড়েছি নিরোধক। কারা নিরোধক? যে সকল পদার্থ অপর পদার্থের কাছ থেকে পানি শোষণ করে তাদেরকে আমরা নিরোধক বলি। আমরা এসএসসিতে পড়েছি সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক। সালফিউরিক অ্যাসিড কোনো পদার্থ থেকে পানি শোষণ করে। আমরা এসএসসিতে দেখেছিলাম যে সুক্রোজ, চিনি C12H22O11 সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরোধক। সালফিউরিক অ্যাসিড এর কাছ থেকে পানি বের করে নিয়ে 12 কার্বন প্লাস 11 অণু H2O পানি বের করে নিয়ে আসলো কে? সালফিউরিক অ্যাসিড। তাহলে এ একটি নিরোধক, কারণ সে চিনি থেকে পানি বের করে নিল 11 অণু হাইড্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর 12টি কার্বন মুক্ত হয়ে গেল। তাই চিনির মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করলে কালো হয়, চিনি কালো বর্ণ ধারণ করে। শুধু চিনি না, যদি তুমি কাঠের উপরে সালফিউরিক অ্যাসিড ফেলো, কাঠ কালো হয়ে যাবে যেখানে সালফিউরিক অ্যাসিড ফেলবে। কাঠ মানে কি? কার্বোহাইড্রেট, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের যৌগ। সালফিউরিক অ্যাসিড ওর উপরে দিলেই সালফিউরিক অ্যাসিড কাঠের থেকে পানি শোষণ করে নেবে, কার্বন মুক্ত হয়ে যাবে। এখন এই সালফিউরিক অ্যাসিডের থেকেও শক্তিশালী নিরোধক আছে, যেটা আমাদের এই অংশের মধ্যে আর কি, P2O5, P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইড, যেটা সালফিউরিক অ্যাসিড থেকেও শক্তিশালী নিরোধক। বাপেরও বাপ আছে। H2SO4 যে অপর পদার্থের কাছ থেকে পানি শোষণ করে, স্যার নিরোধক বললেন স্যার, নেট প্রবলেমের জন্য কথা বুঝতে পারিনি। যে সকল পদার্থ অপর পদার্থ থেকে পানি শোষণ করে তাদেরকে আমরা নিরোধক বলি, নিরোধক বা পানি গ্রাহী পদার্থ। তো সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক, তার উদাহরণ দিলাম যে চিনি, সুক্রোজ থেকে সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করে নিল, কার্বন মুক্ত হলো। তাহলে চিনির মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করলে কালো বর্ণ হয়ে যায়, এই কার্বন মুক্ত করে। পানিটা পুরোটাই সালফিউরিক অ্যাসিড শোষণ করে নেয়। তেমনি সালফিউরিক অ্যাসিডের কাছ থেকেও পানি নিয়ে নেবে। তাহলে সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক, তার থেকে আরো শক্তিশালী নিরোধক হলো P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইড। তো পানি সালফিউরিক অ্যাসিডের কাছ থেকে নিলে পড়ে থাকে SO3, H2O এখান থেকে বেরিয়ে গেল H2O, তৈরি হলো ফসফরিক অ্যাসিড।
তাহলে এই যে H2SO4 যে নিজে শক্তিশালী নিরোধক, তার কাছ থেকেও পানি বের করে নিল এই P2O5। তাহলে P2O5 সব থেকে শক্তিশালী নিরোধক। আর পানি বের করে নেওয়ার পর SO4 থেকে পানি চলে যাওয়ার পর SO3, এইটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। কোনো যৌগ থেকে পানি অপসারিত হওয়ার পর যে যৌগ অবশিষ্ট থাকে তাকে বলা হয় ওই যৌগের অ্যানহাইড্রাইড। তাহলে সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হলো সালফার ট্রাইঅক্সাইড। সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হলো সালফার ট্রাইঅক্সাইড। এইবার আসো নাইট্রোজেন এবং ফসফরাস। আমরা জানি নাইট্রোজেন প্রকৃতিতে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু মৌলিক দ্বিপরমাণু অণু হিসেবে অবস্থান করে N2, যেখানে নাইট্রোজেনের এরকম ট্রিপল বন্ড, একটা সিগমা বন্ধন আর দুটো পাই বন্ধন। এই নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাসের পরেই নিষ্ক্রিয় মৌল হিসেবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের পরেই নিষ্ক্রিয় মৌল হিসেবে বিবেচিত হয় নাইট্রোজেনকে, কারণ এর বন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়। এই বন্ধন ভাঙতে 943 কিলোজুল শক্তি লাগে। সাধারণ তাপমাত্রায় সাধারণ বিক্রিয়ার পরিবেশে নাইট্রোজেন কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না। বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান আছে, এরা কিন্তু রিয়াকশন করে না। যখন আকাশে বিদ্যুৎ চমকায়, অর্থাৎ বজ্রপাতের সময় টেম্পারেচার যখন 3000 ডিগ্রির উপরে সেই পরিবেশে, তখন নাইট্রোজেন রিয়াকশন করে নাইট্রোজেনের অক্সাইড গঠন করে। তাহলে নাইট্রোজেন সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় মৌলের পরেই নিষ্ক্রিয় পদার্থ হিসেবে আমরা বিবেচনা করি। কিন্তু ফসফরাস প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, ফসফরাস যৌগ গঠন করে। তাহলে নাইট্রোজেনের থেকে ফসফরাস অনেক সক্রিয়, নাইট্রোজেন থেকে ফসফরাস অনেকটা সক্রিয়। শুধু তাই না, ফসফরাসকে আমরা কোনো কৌটায়, কোনো বোতলে রাখতে পারবো না। বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে P2O5 এ পরিণত হবে। সেই P2O5 পানির সাথে বিক্রিয়া করে, অর্থাৎ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিডে পরিণত হয়। তাই ফসফরাসকে আমরা কেরোসিনের নিচেই সংরক্ষণ করি, সোডিয়ামের মতো। ঠিক সোডিয়ামের মতো ফসফরাসকে আমরা উন্মুক্ত অবস্থায় রাখতে পারবো না, কেরোসিনের নিচেই বা ননপোলার দ্রাবক পেট্রোল, ডিজেল বা কেরোসিনের মধ্যে সংরক্ষণ করতে হবে। প্রকৃতিতে ফসফরাসের দুটো রূপভেদ আছে। বহুরূপতা কাকে বলে? এর আগেও বলেছি, কার্বন যেমন প্রকৃতিতে দুইটা রূপে থাকে, হীরক আর গ্রাফাইট। কার্বনের আরো একটি রূপভেদ আছে, যেটা আমরা জৈব রসায়নে পড়ব, কিন্তু এখানে কার্বনের দুটো রূপভেদের কথা বলা আছে, হীরক এবং গ্রাফাইট। আমরা এর আগে পড়েছি, হীরক কঠিন পদার্থ, বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু গ্রাফাইট নরম, হীরকের মতো অত শক্ত না, এবং গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। এর গঠন কাঠামো আমরা দেখিয়েছিলাম রাসায়নিক বন্ধনে, যে হীরকে প্রতিটি কার্বনের 4টে যোজনই ব্যবহৃত হয়। একটা কার্বনের সাথে 4টে কার্বন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কোনো মুক্ত ইলেকট্রন সেখানে থাকে না, তাই হীরক বিদ্যুৎ অপরিবাহী। হীরক sp3 সংকরণ, n সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অবস্থায় থাকে, সংকরণ হলো sp3। আর গ্রাফাইট একটা কার্বনের সাথে 3টে কার্বন যুক্ত থাকে, একটা ইলেকট্রন, বেজোড় ইলেকট্রন একটা অরবিটালে থাকে, বন্ধনে অংশগ্রহণ করে না। গ্রাফাইট প্রত্যেকটা কার্বনে একটা করে মুক্ত ইলেকট্রন থাকে, আর ওই মুক্ত ইলেকট্রনটি সমগ্র গ্রাফাইট
সমগ্র গ্রাফাইট শীটের উপর দিয়ে সঞ্চারণশীল থাকে, যে ইলেকট্রন বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। গ্রাফাইটে কার্বন পরমাণুতে যেহেতু 3টে বন্ধন থাকে, sp2 সংকরণ হয়। তাহলে হীরক আর গ্রাফাইটের ভিতরে মৌলিক পার্থক্য কি? হীরক sp3 সংকরণ, শক্ত কঠিন পদার্থ যেটা বিদ্যুৎ অপরিবাহী। গ্রাফাইট sp2 সংকরণ এবং হীরকের থেকে নরম, যেটা কাটা যায়, পেন্সিল আমরা কাগজের উপরে লিখলে ক্ষয় হয়, এবং গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। কার্বনের আরেকটি রূপভেদ আছে যেটাকে বলা হয় ফুলারিন। সেখানে কার্বন সংখ্যা নির্দিষ্ট। হীরক গ্রাফাইটে কার্বন সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো বহুরূপতা কাকে বলে। একটি মৌল প্রকৃতিতে যদি ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করে, তার গঠন কাঠামো যদি ভিন্ন হয়, তার স্ট্রাকচার যদি ভিন্ন হয়, মৌলিক পদার্থ হীরকও কার্বন, গ্রাফাইটও কিন্তু কার্বনের রূপভেদ। এইরকম ফসফরাসের রূপভেদ আছে। হাই কি গ্লাস খাতা বুঝতে পারিনি। দীপ্র, তুমি কি প্রশ্ন করেছো? আমি প্রশ্নটাই বুঝতে পারলাম না। আমি প্রশ্নটাই বুঝতে পারিনি দীপ্র। বুঝতে পারলাম না কি বললো। এখন আসো, ফসফরাসের এই নাইট্রোজেনের কোনো রূপভেদ নেই। সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন N2 তার কোনো বহুরূপতা নেই। অনেক নিম্ন তাপমাত্রায় নাইট্রোজেনের বহুরূপতা দেখা যায়, তো সাধারণ অবস্থায় নাইট্রোজেনের কোনো বহুরূপতা নেই। হ্যাঁ, হীরক গ্লাস কাটতে ব্যবহার করা হয়। আমরা রাসায়নিক বন্ধনে বলেছিলাম হীরক এতটাই শক্ত, শক্ত গ্লাস কাটতে হীরক ব্যবহার করা হয়। কিন্তু ফসফরাসের বহুরূপতা আছে। প্রকৃতিতে ফসফরাস 2টা রূপে অবস্থান করে, শ্বেত ফসফরাস আর লোহিত ফসফরাস। হ্যাঁ পলাশ, ডায়মন্ড হীরক একই কথা। অক্সিজেনের 2টো রূপভেদ আছে, O2 আর O3। ওজোন আর মৌলিক অক্সিজেন O2 আর O3 দুটো রূপভেদ আছে। তাহলে অক্সিজেনের বহুরূপতা আছে, সালফারেরও বহুরূপতা আছে। যেমন আমাদের পরিচিত 2টো নাম আছে, রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার। পরে আসছি, এটা রিদি বলেছিল আলোচনা করতে, তো আলোচনা করব। হ্যাঁ, হীরক কাঁচ কাটতে ব্যবহৃত হয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভালো কে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কালকে হচ্ছে ওই চুয়াডাঙ্গা স্ট্যান্ডে 9:45 পর পরে আসলে পাওয়া যাবে না। হ্যাঁ, ওদের ছাড়বো 9টায়, তো ঠিক আছে। আচ্ছা, না 8:45 পর। হুম হুম হুম। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরনিশা বন্নি, এত দেরি করে কেন লাইভে? এত দেরি করে আসলে তো হবে না বন্নি, টাইমলি আসতে হবে। যেটা বলছিলাম যে ফসফরাসের 2টো রূপভেদ আছে, একটা শ্বেত ফসফরাস, একটি লোহিত ফসফরাস।
তাহলে এই শ্বেত ফসফরাস আর লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর, অর্থাৎ সাদা ফসফরাস থেকে কিভাবে লাল ফসফরাস পাবো, আবার লাল ফসফরাস থেকে কিভাবে সাদা ফসফরাস পাবো। দেখো সাদা ফসফরাস যেটার গঠন কাঠামো P4, 250 ডিগ্রি সেন্টিগ্রেড, I2, নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড। সাদা ফসফরাসকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড নিষ্ক্রিয় পরিবেশ হিসেবে ব্যবহৃত হয় এরা। আর প্রভাবক হলো আয়োডিন, এটা লোহিত ফসফরাসে পরিণত হয়। Pn আনলিমিটেড ফসফরাসের সংখ্যা, আর শ্বেত ফসফরাসে P4 স্ট্রাকচার থাকে, 4টা ফসফরাস একসাথে যুক্ত অবস্থায় থাকে। এবার আসো লাল ফসফরাস। একে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিষ্ক্রিয় পরিবেশ নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড, প্রথমে লাল ফসফরাস বাষ্প, একে দ্রুত শীতল করলে P4 সাদা। সাদা ফসফরাস এবং লাল ফসফরাসের পারস্পরিক রূপান্তর। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে শ্বেত ফসফরাস আর লোহিত ফসফরাসের মধ্যে কোনটা অধিক স্থিতিশীল, লাল ফসফরাস, লোহিত ফসফরাস, কারণ একে রূপান্তর করতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা লাগে, আর এটা 250 ডিগ্রি। তাহলে এটা কম স্থিতিশীল, এটা বেশি স্থিতিশীল, তাহলে শ্বেত ফসফরাস অধিক সক্রিয়। স্যার নাইট্রোজেন নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নিষ্ক্রিয় পরিবেশের জন্য ব্যবহার করা হয় বিক্রিয়ায়, আর প্রভাবক হলো আয়োডিন। এখানে নিষ্ক্রিয় পরিবেশ নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড, নিষ্ক্রিয় পরিবেশ হিসেবে নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তাহলে আমরা শ্বেত ফসফরাস লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর পড়লাম। এবার আসো সালফারের রূপভেদ কয়টি আছে। প্রকৃতিতে সালফার দুইটা ভৌত অবস্থায় থাকে, কঠিন সালফার আর তরল সালফার। কঠিন সালফার আবার দুই ধরনের, দানাদার, অদানাদার। তাহলে দানাদার সালফার, অদানাদার সালফার এবং তরল সালফার। এই দানাদার সালফার দুটো, রম্বিক এবং মনোক্লিনিক। দানাদার সালফার রম্বিক এবং মনোক্লিনিক। রম্বিক রম্বিক সালফার S8, এটাকে 95.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে মনোক্লিনিক। রম্বিক সালফার এর গঠন হলো স্ট্রাকচার, আর মনোক্লিনিক সালফার এর স্ট্রাকচার ভিন্ন। এটা প্রিজমেটিক আর এটা হলো অষ্টতলকীয়। এটা হলো অষ্টতলকীয়, আর এটা হলো প্রিজমেটিক। তাহলে পার্থক্য হলো কি স্ট্রাকচারের। 95.6 ডিগ্রির নিচে হচ্ছে রম্বিক সালফার এই রূপে অবস্থান করে, আর 95.6 ডিগ্রির উপরে এটা মনোক্লিনিক সালফারে পরিণত হয়। এইটাই হলো রম্বিক এবং মনোক্লিনিক সালফারের পারস্পরিক রূপান্তর।
এটা তাপমাত্রার উপর নির্ভর করে। এরা পরস্পরের কি আইসোমার, এটা পরস্পরের আইসোমার। সালফারের বহুরূপতা পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু এই ফসফরাসের বহুরূপতা এটা কিন্তু পরীক্ষায় আসে। এই ফসফরাসের বহুরূপতা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা মোটামুটি যে আলোচনা করলাম সেটা হলো নাইট্রোজেনের, ফসফরাসের, সালফারের অক্সাইড অম্লধর্মিতার ব্যাখ্যা আর বিজারক জারকের ব্যাখ্যা। এবার আসো ক্ষারধর্মিতার ব্যাখ্যা। আমরা জানি যারা বিজারক তারা কিন্তু ক্ষারধর্মী হয়, সব বিজারক না। NH3 PH3 উভয়ই ক্ষারক। অ্যামোনিয়া এবং ফসফিন উভয়ই ক্ষারক। অ্যামোনিয়া এবং ফসফিন উভয়ই ক্ষারক, কিন্তু এদের মধ্যে কে তীব্র ক্ষারক? আমরা জানি যারা দ্রুত প্রোটন গ্রহণ করতে পারে তারা তীব্র ক্ষারক, প্রোটনীয় মতবাদ অনুসারে। আবার ইলেকট্রনীয় মতবাদ বা লুইস মতবাদ অনুসারে যারা ইলেকট্রন দান করতে পারে তারা হলো তীব্র ক্ষারক। এখানে নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ফসফরাসও এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, কিন্তু নাইট্রোজেনের আকার ছোট হয়, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি ফসফরাসের তুলনায়। তাই নাইট্রোজেন দ্রুত ইলেকট্রন দান করতে পারে ফসফরাসের তুলনায়। অর্থাৎ উল্টো কথা যদি বলি, নাইট্রোজেন প্রোটন গ্রহণের প্রবণতাটা বেশি, এখানে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই ফসফিন অপেক্ষা নাইট্রোজেন তীব্র ক্ষারক। নাইট্রোজেনের আকার ছোট হয়, সার্বিক ইলেকট্রন ঘনত্ব ফসফরাসের তুলনায় বেশি থাকে। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটিও কিন্তু ফসফরাস থেকে বেশি। তাহলে এই বন্ধন জোড় ইলেকট্রনগুলো নাইট্রোজেন তার নিজের দিকে টেনে রাখে, অর্থাৎ সার্বিকভাবে এর আকার ছোট হয়, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি ফসফরাসের তুলনায়। তাই অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা শক্তিশালী ক্ষারক। অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা শক্তিশালী ক্ষারক। তাহলে আমরা অ্যামোনিয়া একটি ক্ষারক আলোচনা করলাম, ফসফিন একটি ক্ষারক আলোচনা করলাম। এবার আসো H2S একটি হাইড্রোজেন সম্বলিত যৌগ, যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে। H2S জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে, যার জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। H2S ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণ ও পানি উৎপন্ন করে, সোডিয়াম সালফাইড, লবণ আর পানি। তাহলে এটা একটি অম্ল। অম্লধর্মী যৌগ, অর্থাৎ H2S কিন্তু অম্লধর্মী যৌগ। হাইড্রোজেন থাকলে সে অম্ল হয় না, কিন্তু যারা হাইড্রোজেন আয়ন দান করতে পারে তারাই কিন্তু অম্ল প্রোটনীয় মতবাদ অনুসারে। মিথেন CH4 কার্বনের সাথে 4টে হাইড্রোজেন আছে, কিন্তু সে কিন্তু হাইড্রোজেন আয়ন দান করতে পারে না, তাই সে কিন্তু অম্লধর্মী না। কিন্তু এখানে H2S একটি অম্ল আসতে পারে। H2S একটি অম্ল ব্যাখ্যা করো। তাহলে আমরা কি কি টপিক পড়লাম, সেটা পড়া আজকে।
দেখো আমরা কি কি ওর একটা কথা ভুলে গেছিলাম, রিদি প্রশ্ন করেছিল সেটা একটু দেখাই। P2O3 নিম্ন তাপমাত্রায় P4O6 হিসেবে থাকে, P2O5 নিম্ন তাপমাত্রায় P4O10 হিসেবে থাকে। এর গঠনটা আঁকতে বলেছিল, P4O6 আর P4O10 এর গঠন খেয়াল করো। এটার গঠন দেখো, চারটে ফসফরাস সমান দূরত্বে দিয়ে দাও, অক্সিজেন বন্ড ফসফরাস বন্ড এই, আর এই ফসফরাসের বন্ড আছে অক্সিজেনের লিংকেজে এই। ফসফরাসের যোজনী 3, ফসফরাসের যোজনী 3, সব জায়গায় অক্সিজেনের যোজনী কিন্তু 2। এই এখানে ব্রিজ মতো আছে, এই উপরে এরকম, আবার ওই পাশে এই অক্সিজেনটা যদি উপরে ধরো তাহলে এই অক্সিজেনটা বোর্ডের নিচেই। এটা হলো P4O10 এর গঠন, সরি P4O6। এবার দেখো এইটা, এখানে ফসফরাসের যোজনী 5, এটা হলো P4O10 এর গঠন। P2O5 এর ডাইমার এটা, P2O3 এর ডাইমার এটা। আমরা কি কি পড়লাম একটু খেয়াল করো, বাসায় পড়া ভালো করে কিন্তু পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে। একের